নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের একটি নিউ এপিসোড। হেলথলাইন এমনই একটি অনুষ্ঠান যার মধ্যে দিয়ে নানা রকম ডিজিজ কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করে থাকি, ডিজিজ নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু বেসিক্যালি আজকের যে সময় দাঁড়িয়ে রয়েছি আমরা, প্রত্যেকটা মানুষের লাইফ ভীষণ ফাস্ট। প্রত্যেকে চাইছি জীবনে এগিয়ে যেতে, কম্পিটিশনে সামিল সবাই কম বেশি, এবং সময়ের সাথে তাল রেখে স্ট্রেস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। স্ট্রেস, টেনশন, কাউকে জিজ্ঞাসা করলে শোনা যায় তুই কেমন আছিস, ভীষণ ভালো, কিন্তু কোথাও যেন প্রচুর একটা স্ট্রেসের শিকার, মানসিক চাপের শিকার। আর এই মেন্টাল স্ট্রেসগুলো নিতে নিতে দেখা যাচ্ছে যে তার নতুন কিছু ডিজিজ তৈরি হচ্ছে শরীরেও, অর্থাৎ মেন্টাল থেকে ফিজিক্যাল লেভেলে বেশ কিছু ডিজিজ তৈরি হচ্ছে। আমরা যদি এই স্ট্রেসটা কি জেনে নিতে পারি, এবং স্ট্রেসটা আমরা সবাই জানি খুব কমন টার্মস, কোনো একটা বিষয় নিয়ে আমরা মানসিক চাপে রয়েছি জানি, চাপ থেকে যদি নিজেদেরকে কিভাবে মুক্ত করতে পারি তেমন কিছু টেকনিক শিখে নিতে পারি, নিজেদেরকে বোঝাতে পারি, তাহলে যদি স্ট্রেসটা কিছুটা রিলিফ হয়, দেখবো জীবনটা একটা নতুন গতিপথে চলছে। কারণ প্রত্যেকেই আমরা ফার্স্ট হতে চাই, এগোতে চাই জীবনে, কিন্তু ক্যাপাসিটি সবার আলাদা, এটাও বোঝার প্রয়োজন আছে। এবং মানসিক চাপগুলোকে সাথে নিয়ে চলেও কিভাবে নিজেদেরকে, লাইফটাকে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে পারি জীবনে, প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এবং কর্মক্ষেত্রে নিজেদের লাইফটাকে একটা খুব সুন্দর লাইফে পরিণত করতে পারি, যেটাকে আমরা বলি কোয়ালিটি অফ লাইফ। বেঁচে থাকার অধিকার, খুব ভালোভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেকের আছে। সেই সময় যদি স্ট্রেসটা কিছুটা অন্তত রিলিফ করা যায়, মানসিক চাপ থাকা সত্ত্বেও তার প্রভাব যদি মেন্টালি এবং ফিজিক্যালি ফেলা না যায়, মানুষ অনেকটা ভালো থাকবেন। তাই আজকের বিষয়টাই এমন একটা বিষয়, বেশিরভাগ মানুষ যেখানে মেন্টাল স্ট্রেসের শিকার। আজকের বিষয় আলোচনা করব স্ট্রেস অ্যান্ড মেন্টাল হেলথ, এই নিয়ে আমাদের বিষয় এগিয়ে চলবে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরুন্ধতী বিশ্বাস, এমডি সাইকিয়াট্রি। অনেক স্বাগত ডক্টর আপনাকে। থ্যাংক ইউ। আজকের সময় বেসিক্যালি এই সময়টা উঠে আসে আজ থেকে কিছু বছর আগে। আমরা যদি দেখতাম সেই সময়টায় আমরা এত বলতাম না যে কথায় কথায় স্ট্রেস, ভীষণ টেনশন, মেন্টাল প্রেশার, তখন একটা লাইফটাই অন্যরকম ছিল। একদম সময়ের সাথে তাল রেখে আজকে কিন্তু সেই জায়গাটা নেই বলা চলে। আর সেক্ষেত্রে এই যে আমরা বিষয়টা আজকে রেখেছি স্ট্রেস অ্যান্ড মেন্টাল হেলথ, স্ট্রেসটাকে কমিয়ে মেন্টাল হেলথটাকে কিভাবে ভালো রাখতে, একদম। তো বিষয়টা কি আপনার কাছেই শুনি, ব্যালেন্সটাই বা কিভাবে করতে পারবো? ফার্স্টে আসি যে খুব কমন একটা টার্ম হয়ে গেছে স্ট্রেস আজকের দিনে। স্ট্রেস, আমি যাকেই জিজ্ঞেস করবো যে কেমন আছেন, ভালো আছে, কিন্তু কোথাও না কোথাও একটা জায়গায় স্ট্রেস ব্যাপারটা খুব কমন। আবার বৃদ্ধ বনিতা সমস্ত এজ গ্রুপে একটা স্ট্রেস ফ্যাক্টরটা যেন কমন বিষয় হয়ে গেছে, সেটা লিঙ্গ নির্বিশেষে বলুন, সব কিছুতেই স্ট্রেসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি স্ট্রেসটা কি জিনিস সেটা আমাদের ফার্স্টে জানা উচিত। এটা একটা রিয়াকশন, এটা একটা নর্মাল রিয়াকশন। সেটা কখন আমরা দেখতে পাই, যখন আমরা কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়ি বা কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ি লাইফে, সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে এটা একটা নর্মাল রিয়াকশন। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় কোনো কিছু অতিরিক্ত ঠিক না। এবার এই স্ট্রেসটা যখন অতিরিক্ত হয়ে যায় তখনই মানব জীবনে কোনো না কোনো সমস্যার আমরা শিকার হতে শুরু করে দিই। আমাদের যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় আমাদের একটা টার্ম আছে, ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স। এটা কিন্তু ইতিবাচকমূলক। আচ্ছা, সেটাকে যদি আমি একটু বিস্তৃতভাবে বলি সুবিধে হবে। সেটা হচ্ছে, সাপোজ আমরা কোনো রকমের স্ট্রেসফুল সিচুয়েশনে পড়েছি, একটা প্রতিকূলতামূলক বা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আছি, তখন কি হয়, এটা একটা নর্মাল মেকানিজম যে আমাদের শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস আছে, সেখান থেকে নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন এরকম কিছু নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়, এবং তখন সেটা কি হয়, আমাদের সেই প্রতিকূল অবস্থা, সেই চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকে কিভাবে এসকেপ করতে হয়, সেটা আমাদের বডির একটা নর্মাল মেকানিজম হিসেবে কাজ করে। আমাদের শরীরে মাংসপেশিতে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, গ্লুকোজ ইউটিলাইজেশন বেড়ে যায়, এবং এর ক্ষেত্রে কি হয়, আমাদের কিভাবে সেই সিচুয়েশন থেকে আমরা এসকেপ করব সেই ব্যাপারটা আমাদের মধ্যে কার্যকর হয়। সো এটা কিন্তু ইতিবাচকমূলক। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কি হয়, এটা যদি লং স্ট্যান্ডিং হিসেবে
কাজ করতে থাকে, যেটা আমি বললাম কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, তখন কি হয় আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে যদি আমি ফিজিক্যালি বলি, কিছু সিচুয়েশনস যেমন ইনক্রিজ ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা কোনো রকমের হৃদযন্ত্রের সমস্যা, অতিরিক্ত স্ট্রেস হয়ে গেলে তখন এই ব্যাপারগুলো বেশি দেখা দেয়। এছাড়া যদি আমি মানসিক দিক থেকে বলি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এবং সব থেকে বড় সমস্যা আজকে দিনে দাঁড়িয়ে যে যখন আমরা স্ট্রেসকে ওভারকাম করতে পারি না, আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি। আমাদের নেশার মানে মানুষ প্রচুর পরিমাণে নেশা করতে শুরু করে দেয় একটা টেম্পোরারি এসকেপ পাওয়ার জন্যে, একদম স্ট্রেস থেকে আমাদের, যাতে আমরা সেই সিচুয়েশন থেকে আমরা টেম্পোরারি এসকেপ করতে পারি সেই কারণে। তো সেক্ষেত্রে লং স্ট্যান্ডিং কোনো কিছুই ভালো না, ইতিবাচকমূলক জিনিসও খারাপ দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে মানুষ আমরা প্রত্যেকেই জানি, বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্ট প্রত্যেকটা ঘরে দেখা যাবে, কোনো না কোনো মানুষের দেখা যাচ্ছে ডায়াবেটিক, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাই বিপিও রয়েছে। তারা কিন্তু নিজেরাও জানেন যে যখনই স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে তখন তাদের এটার উপরে প্রভাব পড়ছে। কি হচ্ছে, বিপি লেভেলটা বেড়ে যাচ্ছে, আরো হাই হয়ে যাচ্ছে, এবং ডায়াবেটিসটাও কিন্তু অনেক হাই হচ্ছে, একদম কোরিলেট করে যাচ্ছে আরো কিছু ডিজিজ কন্ডিশন। তাও মানুষ ন্যাচারালি চায় যে তার স্ট্রেসটা না হোক, স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করতে পারে সে। এবং এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, মানুষ কিন্তু অ্যাওয়ার, আজকের সময় দাঁড়িয়ে অ্যাওয়ার, তারপরেও সামহাউ তারা স্ট্রেস টেনশনের শিকার হচ্ছেন এবং যথারীতি একই প্রবলেম ফেস করছেন বারবার। বেসিক্যালি স্ট্রেসটার উৎপত্তিটা কিভাবে হচ্ছে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। স্ট্রেসের উৎপত্তি স্থলটা কোথায়? সবকিছুরই একটা অরিজিন থাকে, স্ট্রেসেরও আছে। আমি যদি ক্রসলি বলি, স্ট্রেসটাকে আমি তিনটে ব্রড বিভাগে বিভক্ত করব। আচ্ছা, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে সিচুয়েশনাল ফ্যাক্টর, আর একটা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। আমি একটু ইলাবোরেট করে বলি, বেটার হবে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল, প্রথমে সাইকোলজিক্যালি যাই, সেটা আমার মনে হয় একটু বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনের পরিপ্রেক্ষিতে যদি বলি। টপিকটার উপরে বেস করে সাইকোলজিক্যালটা আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে। সাইকোলজিক্যালি ফার্স্টে হচ্ছে আমার ইমোশনাল ফ্যাক্টরস। ইমোশনালি বেসিকে আমরা মানুষরা বড্ড ইমোশনাল। সেক্ষেত্রে ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড চিন্তা করছি, বা কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড বিষাদগ্রস্ত হয়ে পড়েছি, এবং সেই বিষয়টা নিয়ে আমি ক্রমাগত রুমিনেট করে চলেছি, আমি ভেবেই চলেছি। আমি আগেও বলেছি কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, ঠিক সেরকমই বিষয়। যদি কোনো একটা বিষয় নিয়ে আমি অনবরত খুব টেনশন করছি, খুব বিষাদগ্রস্ত থাকছি, সেক্ষেত্রে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের শরীরে পড়তে থাকে অন এ লং স্ট্যান্ডিং বেসিস, এবং সেখান থেকে আমাদের স্ট্রেস আসতে পারে। সেকেন্ড যদি আমি বলি, আমাদের ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাপোজ আমার হঠাৎ করে চাকরি চলে গেল, এবার সেটা প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে, বা আজকে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেক্ষেত্রেও কর্মী ছাঁটাই হচ্ছে। তো হঠাৎ করে যদি আমার চাকরি চলে যায়, সেটা একটা মাথার ওপর থেকে যেন একটা ছাদে চলে যাওয়ার মতন। সেক্ষেত্রে আমার একটা চিন্তার বিষয় হয়ে যাবে, কি করে আমি আমার নিজেকে বা নিজের পরিবারকে সামলাবো অর্থনৈতিকগতভাবে। তো সেক্ষেত্রে একটা স্ট্রেসের একটা উৎপত্তি স্থল হয়ে যাচ্ছে কাজের জায়গা, অথবা আমার কাজ আছে এবং কাজের জায়গায় এতটা আমার কাজের চাপ, আমাকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া আছে, আমাকে সেই ডেডলাইনের মধ্যে আমাকে আমার কাজটাকে শেষ করতে হবে, এবং সেটার একটা স্ট্রেস যেন এসে পড়ে, আমি কিভাবে এটাকে শেষ করব। এই যে টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি এক নয়, একদম না, তাকে অ্যাচিভ করতে হবে এন্ড অফ দ্য ডে, কারণ তার জবটাকে ডেফিনেটলি বাঁচিয়ে রাখতে হবে। এটাও একটা ভীষণ একটা প্রেশার, বিশাল বড় প্রেশার। আমার যেটা ক্যাপাবিলিটি আছে এবং আমাকে যেটা অ্যাচিভ করতে হবে, এটার মধ্যে যে ব্যবধানটা, সেটা যদি বেশি হয় তাহলে স্ট্রেসটাও খুব বেশি হবে। সেই জন্য আমাদের সেই ব্যবধান অনুযায়ী আমাদের কাজের টার্গেট নেওয়াটা মনে হয় একটু বেটার হবে আমাদের জন্য। আচ্ছা, এটা বাদ দিয়ে এবার এটা হয়ে গেল আমার জবের জায়গায়। এবার এখন মেইন ফ্যাক্টর যেটা আমি ঢুকছি, এডুকেশনাল ফ্যাক্টর। স্কুল পড়ুয়া বলুন, কলেজ গোয়ার্স যারা রয়েছে তাদের কথা বলুন, আজকে দিনে দাঁড়িয়ে কম্পিটিশনটা একটা হাই লেভেলে পৌঁছে গেছে। আমরা একটা ড্রিম নিয়ে চলে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, যেটা খুব স্বাভাবিক। কিন্তু কি বলুন তো, এই র্যাট রেসের একটা বলবো, এটা র্যাট রেসের মতন হয়ে গেছে, যে
আমি কিভাবে এখান থেকে আরো একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, ক্রমাগত একটা যেন আমরা রেসের মধ্যে রয়েছি যে এক্সেলেন্স কিভাবে পাওয়া যায়। কিন্তু এই এক্সেলেন্স পাওয়ার একটা যে র্যাট রেস, এর মধ্যে আমরা যেন নিজেদের হারিয়ে ফেলছি, আমাদের যে ভালো থাকাটা সেটা যেন কোথাও একটা যেন কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটায় পার্টিকুলার মনে হয় না কোথাও বাবা মা প্যারেন্টস যারা আছে তাদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? একদম, এক্সপেকটেশন লেভেলটা তো আজকাল হাই হয়ে গেছে। তারা কিন্তু টার্গেট, তোমাকে ফার্স্ট হতেই হবে। একদম একদম, ফার্স্ট তো হতেই হবে, ফার্স্ট না হলে জীবন বৃথা। কিন্তু এটা খুবই বেগ, খুবই বেগ। তো বাবা মাকে আগে বোঝা উচিত যে একটি ছেলে মেয়ের তার ক্যাপাসিটি কতটা আছে, সে কতটা নিতে পারছে। প্রত্যেকেই প্রত্যেক বিষয়ে এক্সপার্ট হবে এটাও তো স্বাভাবিক নয়, এটা সম্ভবও নয়। বাবা মার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কোথাও, বিশাল বড় ভূমিকা আছে। আমাদের না মনে রাখতে হবে সবকিছুই দরকার আছে, এক্সেলেন্স পেতে হবে, আমরা ভালো জায়গায় পৌঁছবো, আমরা শাইন করব, আমরা যেটা চাইছি আমরা সেটা পাবো, কিন্তু সবার আগে আমাদের প্রাধান্য দিতে হবে ভালো থাকাটা দরকার। একদমই তাই। কারণ আমি যদি আজ ভালো না থাকি তাহলে হয়তো কোনো কিছু আমার পাওয়া হবে না। সো ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ভালো থাকতে গেলে স্ট্রেসটাকে কম রাখতে হবে, সেটা একটা ফ্যাক্টর। এবার আসি সোশ্যাল ফ্যাক্টর। আজকে দিনটা বড় কম্প্যারিজনের যুগ হয়ে গেছে, যেমন তার কাছে ওটা আছে আমার কাছে এটা কেন নেই, আমরা একটা কম্প্যারিজনে ঢুকে যাই। আর এই কম্প্যারিজনটাই যখন চলে আসে তখন যেন মনে একটা স্ট্রেস চলে আসে যে ইস এটা আমার কাছে নেই, এটা তার কাছে আছে, ইস এটা যদি আমি পেতাম। এবার এটা পাওয়ার জন্য যে সেই কষ্টটা মনের মধ্যে চলতে থাকে, সেখান থেকেও স্ট্রেস আসতে পারে। এবার এটা হলো সোশ্যাল ফ্যাক্টর। আর একটা হয় সেটা হচ্ছে আমাদের পার্সোনালি, এটা আমি বলবো যে আমার যদি কোনো আনএক্সপেক্টেড একটা মানে একটা আনএক্সপেক্টেড যদি আমার একটা উইশ থাকে যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে এতটা করতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে এই মোমেন্টে সম্ভব না। সাপোজ আমি ধরে নিলাম যে আমাকে 1 মাসের মধ্যে এই 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 ব্যাপারগুলোকে সব করে ফেলতে হবে, কিন্তু এটা হয়তো একটু বেশি, আমি একটু এক্সপেকটেশনের বেশি আমি একটু হয়তো চেয়ে ফেলছি। এরকম যদি আনএক্সপেক্টেড আমার একটা যদি গোল আমি সেট করে নিই, সেক্ষেত্রে স্ট্রেস লেভেলও সেরকমভাবেই আমাদের বাড়তে শুরু করে দেবে। সুতরাং আমাদের সেরকমভাবে গোল সেট করা উচিত যেটা আমি কমপ্লিট করতে পারবো, যেটা অ্যাচিভেবল আমার এই আজকের দিনে দাঁড়িয়ে, সেরকম ভাবে আমাদের গোল সেট করতে হবে। সেটা আমার মনে হয় এক্ষেত্রে ছোট ছোট টার্গেট বেঁধে এগোনো বোধহয় ভালো। একদম, কারণ আমার সেই একেবারে খুব স্বাভাবিক একটা কথা শুনতাম যে একবারে তো কেউ গাছের মগডালে উঠতে পারে না। একদম না, ছোট ছোট স্টেপ নিয়ে যদি লাইফেও ছোট ছোট গোলগুলো সেট করা যায় এবং সেটা করতে করতে একটা বড় গোল অ্যাচিভ, ওটা বোধহয় সম্ভব। আপনার কথা শুনতে শুনতে আমার এটাই মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন আপনি। ছোট ছোট গোল সেট করা উচিত এবং আমাদের সেভাবে এগোনো উচিত যে কিভাবে আমরা ছোট ছোট ভাবে, ছোট ছোট পথে, ছোট ছোট স্টেপ নিয়ে কিভাবে আমরা সেই টার্গেটটা পৌঁছতে পারি, যেটা হয়তো আমাদের কোনো রকমের স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াবে না। সেটা একটা। এটা তো ছিল আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। এবার আমি আসবো ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস। সেক্ষেত্রে হচ্ছে যদি লং স্ট্যান্ডিং কোনো আমি ডিজিজে ভুগছি, একটা মানে ক্রনিক ডিজিজ, সেক্ষেত্রে একটা খারাপ লাগা, একটা স্ট্রেসের জায়গা এসে আমাদের দাঁড়ায় যে কেন আমি ঠিক হচ্ছি না, আমার কি হয়ে গেল, আমি একটা কমপ্লিটলি আমি ভালোভাবে বাঁচতে পারছি না। সেক্ষেত্রে আমাদের একটা খারাপ লাগার জায়গা তৈরি হয় এবং সেখান থেকে স্ট্রেস তৈরি হতে থাকে যে আমার লাইফটা আমি ঠিকভাবে অ্যাচিভ করতে পারছি না, আমাদের কোনো একটা ক্রনিক ডিজিজের জন্যে। সেটা একটা আমি বলবো ফিজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে দাঁড়ায়। এছাড়া একটা প্রেগনেন্সি, প্রি প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি বা চাইল্ড বার্থ হয়ে গেছে তারপর, সেক্ষেত্রে একটা বিশাল স্ট্রেস ফ্যাক্টর কাজ করে এবং সেখান থেকেও ডেফিনেটলি অনেক রকমের মানসিকভাবে সমস্যা আসতে পারে। একদম। আচ্ছা, এগুলো তো ছিল হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টরস। এবার আসি কিছু সিচুয়েশনাল ফ্যাক্টরস এর মধ্যে আসি। স্ট্রেসফুল লাইফ সিচুয়েশনস, লাইক আমার হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়ে গেল, সেটা চাকরি সূত্রেও হতে পারে, অথবা আমাকে কোনো একটা কারণে আমাকে আমার জায়গা পরিবর্তন করতে হলো। তো সেক্ষেত্রে সেটা আমার জন্য একটা স্ট্রেসফুল সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে। বাড়িতে হয়তো আনএক্সপেক্টেডলি কেউ মারা গেলেন, বা কারো জব চলে গেল বাড়িতে কারোর, সেটা একটা সিচুয়েশনাল ফ্যাক্টরস হয়ে দাঁড়ায়। বা আমার ওপর হয়তো অনেকটা ঋণের বোঝা আছে, সেগুলো
থেকেও অনেক স্ট্রেস আসতে পারে। স্ট্রেস আসার কিন্তু অনেকগুলো উৎস রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে, অনেক জায়গা, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হবে সেই বিষয়টাও জানবো। তবে আমার মনে হয় দেখুন আজকের সময় এই যে যেটা বলছিলেন যে একটা কম্পিটিশন রয়েছে, হতে পারে সোশ্যালি, হতে পারে নিজের একটা পার্সোনাল, কারণ অনেকের এক্সপেকটেশনটা অনেক হাই যেটা বলছিলেন, অনেকে ম্যানেজ করতে পারে, অনেকের কাছে ম্যানেজেবল নয়। প্রত্যেকের সবার আগে বুঝতে হবে যে আমার কি ক্যাপাসিটি লেভেল আছে, অবভিয়াসলি সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা পার্সোনালি এফোর্ট দেওয়ার ক্ষেত্রে হোক, বা সব ক্ষেত্রে নিজেকে আগে জাজ করাটা খুব প্রয়োজন। আর কম্পিটিশন আজকের সময় দাঁড়িয়ে ডক্টর যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে বেড়ে চলেছে, মানুষ যদি চান নিজেদেরকে সুস্থ রাখতে সবার আগে নিজের একটা বুঝতে হবে, নিজেকেই বুঝতে হবে, সেটা কিন্তু নিজের হাতে। সেই মাপদণ্ডটা নিজেকে বুঝিয়ে নিজেকে কন্ট্রোল করার দায়িত্ব সম্পূর্ণ তার। হরমোনাল ফ্যাক্টর কাজ করছে, আপনাকে ইরিটেট করছে কোন সময়, যখন দেখছেন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর যদি নিজেকে কন্ট্রোল না করতে পারছেন তখনই কিন্তু নানা রকম ডিজিজ আপনারই ক্রিয়েট হচ্ছে, আখেরে কষ্ট আপনার হচ্ছে, যন্ত্রণাটা আপনার হচ্ছে। সুতরাং নিজেদেরকে সুস্থ রাখতে চাইলে স্ট্রেস ম্যানেজমেন্ট ফ্যাক্টর ইজ এ বিগ ফ্যাক্টর। কারণ মেন্টাল থেকে ফিজিক্যাল লেভেলে যে যে প্রবলেমগুলো আপনার চলে আসছে দিনের পর দিন, তার জন্য আপনি নিজেই বেশিটা দায়ী। কারণ বুঝতে হবে যে সবার জন্য হয়তো বা সবকিছু না থাকতেও পারে, আপনি চেষ্টা করতে পারেন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। আমরা সবকিছু ভাগ্যের উপর ছাড়ছি তা নয়, ভাগ্যের উপর সবকিছু ছাড়বো না, কিছুটা আমাদের ডেস্টিনেশন ক্রিয়েট করা রয়েছে, আমরা ছেড়েই দিলাম। কিন্তু নিজের তরফ থেকে যতটুকু চেষ্টা করার সেটুকু চেষ্টা করুন, যতটুকু অ্যাচিভ করা সম্ভব সেটুকু অ্যাচিভ করুন। কারোর সাথে কম্পেয়ার করে নয়, বরং নিজের সাথে নিজেকে কম্পেয়ার করা ভালো। আজকে আমি এতটুকু করলাম, কালকে আমি আমার ওই গোলটা অ্যাচিভ করার জন্য আর কতটুকু এগোতে পারি। এভাবে যদি আপনি প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে চলেন, আপনার স্ট্রেস লেভেলটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে। ডক্টর, এরপরে যদি জানি যে উপসর্গগুলো বেসিক্যালি কি কি হয়? হ্যাঁ, যখন স্ট্রেস বাড়তে থাকে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলবো, সবার আগে আমি বলবো ডিপ্রেশন, ভেরি কমন। মন ভালো নেই। এবার মন ভালো নেই, আমার যদি 1-2 দিন মন ভালো না থাকে সেটা স্বাভাবিক, কিন্তু সেটাকে আমি ডিপ্রেশন বলতে পারি না। কিন্তু বেশিরভাগ দিন, বেশিরভাগ সময় আমার মনটা ভালো নেই, ঠিক আছে, সেটা মেবি 2 সপ্তাহ ক্রস করে গেছে, আচ্ছা, মন আমার ভালো নেই, বেশিরভাগ সময়ই ভালো নেই। আমার আগে যেগুলো কাজ করতে ভালো লাগতো সেই কাজগুলো আমার আজকে আর ভালো লাগে না করতে। আমার এনার্জি লেভেল ড্রপ করছে, আমার মনে সবসময় একটা একাকিত্ব ভাব কাজ করছে, আমার নিজের সম্পর্কে খুব খারাপ ধারণা হচ্ছে, যেন যাকে বলে লো সেলফ এস্টিম হচ্ছে। একটা সবসময় আমার মধ্যে একটা হতাশা কাজ করছে, একটা হোপলেসনেস, হেল্পলেসনেস ফিল করছি আমি। আমার স্লিপ সাইকেল পুরোপুরি ডিস্টার্বড হয়ে গেছে, রাতে ঘুম আসে না, ঘুমোতে যদি যাই টানা ঘুম হয় না, ভেঙে ভেঙে যায় ঘুম, আর সকাল সকাল জলদি জলদি ঘুম ভেঙে যাচ্ছে, একদম কোয়ালিটি স্লিপ আমার হচ্ছে না। সকালবেলা উঠে একদম ফ্রেশ লাগে না, ঘুম থেকে উঠে যেন মনে হয় যেন ঘুমটা হয়নি। এছাড়া খিদে কমে যাচ্ছে, সেগুলো হয়। মনে এতটা খারাপ চিন্তা আসতে শুরু করে দেয় যেন মনে হয় যেন বেঁচে থেকে আর লাভ নেই। এইগুলো হচ্ছে ডিপ্রেশনের সিমটম। এগুলো যদি আসে, 2 উইকস ক্রস করে গেছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় একটা নিজের একটা ধারণা হওয়া উচিত যে না, আমার একটা কনসাল্ট করা উচিত ডাক্তারকে। সেটা একটা খুবই রেড ফ্ল্যাগ আমি বলবো, এগুলো যদি কেউ দেখেন। এটা ছাড়া হচ্ছে অ্যাংজাইটি। আজকে দিনে দাঁড়িয়ে ছোটখাটো সমস্ত বিষয় নিয়ে প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে, এতটা অ্যাংজাইটি হচ্ছে যে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আমার এতটা অ্যাংজাইটি হচ্ছে যে আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে, মুখ শুকোতে শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে যেন মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব, হাত পা যেন নাম হয়ে আসছে, থরথর করে কাঁপছে, পেটে যেন একটা খুব ডিসকমফর্ট ফিল হচ্ছে। এগুলো হচ্ছে অ্যাংজাইটির সিমটম। এগুলো স্ট্রেস থেকে খুব কমন, খুবই কমন আসতে থাকে। আচ্ছা, সেটা একটা সমস্যা। এইগুলো ছাড়াও কিছু জিআই সিমটমস দেখা যায়, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সিমটমস দেখা যায়, আন্ত্রিক গোলযোগ দেখা যেতে পারে, ডায়রিয়া, কনস্টিপেশন বা মিক্সড এরকম হতে পারে, হজমের সমস্যা, এগুলো হতে শুরু করে দেয়। তো এইগুলো যখন হবে, এগুলো যে স্ট্রেস বাড়ছে সেটার একটা খুব বলবো মানে প্রমিনেন্ট সাইন্স এগুলো। এগুলো ছাড়া অলওয়েজ একটা ভেতরে যেন একটা রেস্টলেসনেস একটা কাজ করতে থাকবে, শান্তিটা যেটা আমরা পিস, একটা শান্তির খোঁজে আছি আমরা, সেটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার
কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু পার্সোনালিটি প্রবলেম, মানে দেখুন আমাদের সবার একটা ব্যক্তিত্ব থাকে, এবার ব্যক্তিত্বের সমস্যা যাদের রয়েছে, আমাদের কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার্স আছে, ঠিক আছে, আমরা সেগুলোকে ডিভাইড করি ক্লাস্টার এ, ক্লাস্টার বি, এরকম আমরা ডিভাইড করি, ক্লাস্টার সি। তো সেক্ষেত্রে যেটা এখন স্ট্রেসের জন্য আমি বলবো কনসার্নিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্লাস্টার বি যাদের, মানে স্পেশালি বর্ডারলাইন সিমটমস যাদের রয়েছে, মানে পার্সোনালিটি যাদের রয়েছে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা না স্ট্রেসটার প্রতি যে টলারেন্সটা, সেই টলারেন্সটা খুব পোর হয় তাদের। বর্ডারলাইন পার্সোনালিটি যেটা বলছেন, সেটা মানে কি কি থাকলে আমরা বলছি, কোন সিচুয়েশনটার উপরে বেস করে বলছি? বেসিক্যালি দেখুন, এটা হচ্ছে একটা ব্যক্তিত্বের সমস্যা, ঠিক আছে, বর্ডারলাইন পার্সোনালিটি। আমি যদি সংক্ষেপে বলি, এখানে কি হয় বলুন তো, সবসময় না ভেতরে মনে হয় যেন একটা ফাঁকা ফাঁকা ভাব, সবসময় যেন মনে হয় যে আমার কাছের লোকজন আমাকে ছেড়ে চলে যাবে। তারা যে যদি কোনো কিছুকে তারা ভালোবাসেন, তারা না তাদের প্রচন্ড ভালোবাসেন, নয়তো প্রচন্ড ঘৃণা করেন, ঠিক আছে, যাকে বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, গ্রে জোনটা তারা সেটা দেখতে পান না, ঠিক আছে। একটা সবসময় মনের ভেতর একটা ইম্পালসিভিটি কাজ করে, আমাকে এটা এখনই করতে হবে, এখনই পেতে হবে, না হলে চলবে না। তাদের মধ্যে একটা কি বলবো, সেলফ হার্মিং টেন্ডেন্সি থাকে, যেটা আমি এখানে স্ট্রেসের পরিপ্রেক্ষিতে বলতে চাইছি, যে এই যে সেলফ হার্মিং টেন্ডেন্সিটা, তারা যে স্ট্রেসটার সাথে মানে ভালোভাবে কোপ আপ করতে পারেন না, খুবই পুয়ার স্ট্রেস টলারেন্স হয়। এই পুয়ার স্ট্রেস টলারেন্সের জন্য তাদের সেলফ হার্মিং বিহেভিয়ার বেড়ে যায়। এদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রচন্ড পরিমাণে সেলফ হার্মিং বিহেভিয়ার, লাইক হাত কাটা, রিস্ট কাটিং, অথবা যে কোনো জায়গায় বডিতে ইনজুরি থাকবে, বা হয়তো মাথা ঠোকার প্রবণতা, হাত ঠোকার প্রবণতা, ঠিক আছে, বা কোনো সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, সেগুলো বেড়ে যায় স্ট্রেসে, যেহেতু তারা এই স্ট্রেসের প্রতি তাদের টলারেন্সটা কমে যায়। পার্সোনালিটি প্রবলেম, তার উপর স্ট্রেস বেড়ে রয়েছে, ব্যাপারগুলো আরো অ্যাগ্রাভেট করে যায়। কোনো একজন মানুষ বুঝতে পারছেন যে এইগুলো তার মধ্যে রয়েছে, একটা ভীষণভাবে প্রবণতা রয়েছে নিজেকে ইনজিওর করবেন, এবং কোথাও একটা আপনি যে যে সিমটমগুলোর কথা বলছেন, প্রত্যেকটা জিনিসে হয়তো কিছু কিছু সে দেখতে পাচ্ছে, কি করা উচিত তখন তাকে? ফার্স্ট অফ অল তো যদি এই ব্যাপারগুলোর বিষয়ে ইনসাইট থাকতে হবে, যদি ইনসাইট থাকে তো ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নিতে হবে। আচ্ছা, প্রফেশনাল হেল্প নিতে হবে, মেডিকেশনস ডেফিনেটলি, বিকজ আমাদের সেলফ হার্মিং যে বিহেভিয়ার, সেগুলোর জন্য আমাদের মেডিকেশনস দিতে হয়। তার এই মেডিকেশনস এর মাধ্যমে আমরা এই সমস্ত ব্যবহারগত যে সমস্যাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে অনেকটাই কাবু করা যায়। এছাড়া থেরাপিজ আছে আমাদের কিছু, সেই থেরাপিজের মধ্যে আমরা রাখি পেশেন্টকে, সেক্ষেত্রে অনেকটাই আমরা, তার সাথে তো আমাদের স্ট্রেস কমাতেই হবে। স্ট্রেস কমানোর জন্য আমাদের তাদেরকে উপায়, তাদের সঠিক পথ দেখাতে হবে। সেটা সর্বোপরি এটা একটা মানে সব দিক থেকে আমরা মাল্টিডিসিপ্লিনারি আমাদের ভাবে এগোতে হবে। মেডিকেশনস, থেরাপি, স্ট্রেস কমাতে হবে কি করে, সেই সমস্ত কিছুকে আমরা ওভারঅল পেশেন্টকে গাইড করব, এবং এভাবেই স্ট্রেসটাকে কমিয়ে একটা যাতে কমপ্লিট ফুলফিল করা যায় লাইফটাকে, একটা ভালোভাবে লাইফটাকে ডিল করা যায়, সেভাবে আমাদের পেশেন্টকে গাইড করতে হবে। এই যে ভালোভাবে লাইফটা ডিল করা, সেক্ষেত্রে যে কোনো মানুষ ভালোভাবে লাইফটা তখন ডিল করতে পারবে যদি কোনো সিচুয়েশন একটা ক্রিয়েট হচ্ছে, শুধু স্টার্ট হয়েছে, মানে তার সঙ্গে কিছু কিছু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ফ্যাক্টর কাজ করছে, যেটা একেবারেই ন্যাচারাল নয়, যেটা একেবারে স্ট্রেসফুল সিচুয়েশন। মানুষ বুঝবেন কি করে যে কোন সময় তাকে একটা হেল্প নেওয়া উচিত, মেডিকেল হেল্প নেওয়া উচিত, একজন ডক্টরের কাছে যাওয়া উচিত? মানুষকে তো প্রথমে আমি বলবো যে মেন্টাল হেলথকে নর্মালাইজ করা উচিত। হ্যাঁ, সেটা মানুষ কি করে বুঝবেন? নকিং সাইনগুলো কি আছে? নকিং সাইনগুলো তো হচ্ছে যে মানুষকে ফার্স্টে বুঝতে হবে যে তার মন খারাপ যে হচ্ছে, এটাকে নর্মালাইজ করা যাবে। মন খারাপ হচ্ছে, তার নিশ্চয়ই ক্রমাগত রোজ মন খারাপ থাকছে, রোজ আমি আগের মতো নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার সব কিছুতে টেনশন হচ্ছে, আমার নেশা করার প্রবণতা আর কেন আসছে, টেম্পোরারি এসকেপ আমি কেন খুঁজছি, এইগুলোর বিষয় যখন ইনসাইট আসতে শুরু করবে, তারা মেন্টাল হেলথকে নর্মালাইজ করবে যে না, শারীরিক সমস্যা যদি থাকতে পারে, মানসিক সমস্যাও তো থাকতে পারে। এই নর্মালাইজ করার যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা ফার্স্টে আসতে হবে, যে না, মানসিক সমস্যা মানে যে আমি বলবো আমি পাগল হয়ে গেছি, বা এ পাগল হয়ে গেছে, সাইকো হয়ে গেছে, এই ব্যাপারটাকে প্রথমে মাথা থেকে সরাতে হবে। শরীরে যখন সমস্যা হয় আমরা যাই তো ডাক্তারের কাছে, যাই না?
পেট খারাপ হচ্ছে বা আমার জ্বর হচ্ছে বা কাশি হচ্ছে, আমার অনেকদিন থেকে আমার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, আমরা কি ঘরে বসে থাকি না, আমাদের ডাক্তারের কাছে যাই। তো আমার যখন প্রায় আমার মন ভালো নেই, আমি কাজের জায়গায় মন দিতে পারছি না, আমি আগের মতন যেগুলো কাজে আমি আগ্রহ পেতাম সেখানে আমি আগ্রহ পাচ্ছি না, আমি পিছিয়ে পড়ছি, আমার নিজের সেলফ এস্টিম পুর হয়ে গেছে, আমার মনে খারাপ চিন্তা আসছে যে আমি বেঁচে থেকে আর হয়তো আমার কোনো লাভ নেই, আমি টেম্পোরারি এসকেপ খুঁজছি। তো সেক্ষেত্রে সেগুলো হচ্ছে সব থেকে বলবো যে নিজের মধ্যে একটা ইনসাইট আনা যে না, আমার এই সমস্যাটা যখন আসছে আমার একজন প্রফেশনালের হেল্প নেওয়া উচিত, আমার অ্যাংজাইটি নিয়ে মানে মন খারাপ করে এভাবে একটা পুরোপুরি লাইফকে আমি ভালো করে কাটাতে পারবো না। সেক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন মানুষের মনে আসতে শুরু করবেন, ইনসাইটটা আসতে শুরু করবে, মানুষ মেন্টাল হেলথ ইস্যুসকে নর্মালাইজ করতে শিখবে, জাস্ট লাইক দ্য ফিজিক্যাল হেলথ সিচুয়েশন, মানে সমস্যা হলে যেরকম ভাবে তারা ডাক্তারের কাছে যান, ঠিক সেরকম ভাবে যখন নর্মালাইজ করবেন তখনই তাদের সমস্যার সমাধান হবে। মানুষকে বুঝতে হবে যে শরীরে রোগ যেমন বাসা বাঁধে, মনেও রোগ বাসা বাঁধতে পারে। বাসা অলরেডি মনে রোগ যখনই মনে হবে যে হ্যাঁ বাঁধছে, তখনই কিন্তু একটা প্রফেশনাল হেল্প নেওয়াটা ভীষণ প্রয়োজন। একজন ডক্টরের কাছে পৌঁছে যাওয়াটা আপনার ভীষণ প্রয়োজন, যে আপনাকে মেন্টালি আপনার এই ইস্যুসগুলোকে চিনে নিয়ে ট্রিটমেন্ট দিতে পারবেন, হেল্প করতে পারবেন। ডক্টর, আমাদের হাতের সময় খুব কম সময়ে জেনে নিতে চাই যে বাচ্চাদের মধ্যেও কিন্তু এখন স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। একদম। কিরকম পেশেন্ট পাচ্ছেন রেগুলার বেসিসে, কিরকম পেশেন্ট আসছে এবং তাদের জন্য কিরকম ভাবে ব্যবস্থা নেওয়া উচিত? সব থেকে বাচ্চাদের যারা গার্জিয়ান থাকেন তারা কিন্তু বিষয়গুলোকে আগে লক্ষ্য করে, তাদের জন্যই বা কি বার্তা থাকবে? ফার্স্ট অফ অল, বাচ্চারা না একদম স্পঞ্জের মতন, তারা না সব কিছু অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? যেমন আমরা একটা সাদা কাগজের মধ্যে যা লিখি না সেটাই থেকে যায়, ঠিক সেরকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে স্ট্রেসের প্রবণতা, মানে স্ট্রেসটা অনেক বেড়ে গেছে। সেটা কিভাবে বাড়ছে? তারা যখন বয়ঃসন্ধিকালে পা রাখছে, তাদের একাডেমিক প্রেশার বাড়তে শুরু করে দিচ্ছে, হয়তো স্কুলে যাচ্ছে বা সেখানে বা কোথাও কোচিং করতে যাচ্ছে, সেখানে তাদের যারা সহপাঠী রয়েছেন তাদের সাথে হয়তো কোনো রকমভাবে তাদের সমস্যা হচ্ছে, বন্ধুর মধ্যে ঝামেলা, ঠিক আছে? বাড়ি যখন ফিরছে, বাড়িতে হয়তো বাবা মার মধ্যে হয়তো ঝামেলা হচ্ছে বা পারিবারিক ভাবে কোনো রকমের সমস্যা হচ্ছে, সেটা সে নিজে ফেস টু ফেস দেখছে, সেটা একটা বিষয়, সেটা সে লক্ষ্য করছে, সেখান থেকে একটা স্ট্রেসের সূত্রপাত ঘটছে। এটা ছাড়াও হচ্ছে স্কুলে হচ্ছে একটা, যেটা আমি বললাম যে সবসময় একটা এখন যেন একটা র্যাট রেস, যে এক্সেল করতে হবে, বাবা মার একটা এক্সপেকটেশন লেভেল বেড়ে গেছে, সেক্ষেত্রে ফার্স্ট হতে হবে, সেরকম একটা প্রেশার সবসময়। এছাড়া আপনি কখনো একটা বাচ্চার স্কুলের মানে ব্যাগ যদি ওজনটা দেখেন, অনেক বই থাকে তাদের মধ্যে, প্রচুর মানে এত বই, সেই বইয়ের ভার সহ্য করে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, তার পাশাপাশি স্কুলের পাশাপাশি আমি বলছি, স্কুলের পাশাপাশি নাচ গান, সুইমিং শিখতে হবে, আরো কত কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত থাকতে হবে। ওভারঅল বার্ডেনটা যেটা, সেটা অনেক বেশি। একদম। সেক্ষেত্রে আমি বলবো যে একটু মনে হয় ধীরে এগোনো বেটার, বাবা মাকে বাচ্চার পজিটিভ ভাবে রোল মডেল হয়ে দাঁড়াতে হবে। একদম একদম তাই। আজকে সত্যি তাই, এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ভীষণ সেন্সিটিভ ইস্যু, চ্যারিটি বিগিনস হোম, এই কথাটা আমরা অলওয়েজ বলে থাকি। সুতরাং বাড়ির পরিবেশটাকে সুস্থ রাখতে হবে, ঠিক করতে হবে, বাচ্চাদের ডিমান্ড বুঝে ছোটবেলা থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকে ওপারে যারা রয়েছেন, বাচ্চা হোক কিংবা বড় হোক, মনের অসুখ হয় এবং সেটাকে সারিয়ে তোলার ব্যবস্থাও আছে। প্রত্যেকে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।